সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৩,০০০ মানুষের শরীরে। সপ্তাহ জুড়ে দৈনিক ৭,৫০০ গড় মৃত্যুর পর দুদিন ধরে কিছুটা কমেছে প্রাণহানি। তবে সোমবারও সর্বোচ্চ ২,০০০ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা এখন ৪২,৫০০। আক্রান্ত প্রায় ৮ লাখ। ইতালি স্পেনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে প্রাণহানি ২০,০০০ ছাড়িয়েছে ফ্রান্সে। যদিও দিনের হিসেবে মৃত্যু কমেছে ইউরোপের প্রায় সব দেশেই। অঞ্চলটিতে ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত মারা গেছেন ১,০৪,০০০ মানুষ, আক্রান্ত ১১ লাখ। কোথাও কোথাও পরিস্থিতির উন্নতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, মহামারীর ভয়াবহতম পর্যায়ে এখনো পা রাখেনি বিশ্ব। It's a virus that many people still don't understand. লকডাউনে ভাইরাস বিস্তারের গতি ধীর হলেও পুরোপুরি বন্ধ হবে না। আমাদের বিশ্বাস করুন, মহামারীর ভয়াবহ রূপ দেখা এখনো বাকি। একমাত্র মানবজাতির ঐক্যই পারে এই বিপর্যয় বন্ধ করতে। অথচ এখনো অনেক দেশ ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সময় থাকতে সচেতন করা সত্ত্বেও উন্নত দেশগুলি আজ মৃত্যুপুরী। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা গেছেন এক নারী সহ আরো ৩ প্রবাসী বাংলাদেশি। এই নিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৭ জনে। সোমবার যারা মারা গেছেন তাদের সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে একজন ৪৮ বছর বয়সী সমীর দেবনাথ, তার বাড়ি বরিশালের গৌরনদীতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারীতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিউ ইয়র্কের বাসিন্দায় ১৬১ জন। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ায় থাকতেন। দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন অনেক বাংলাদেশি। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে সবশেষ তথ্য জানাতে যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডাক্তার সিনহা মনসুর। সরাসরি চলে যায় তার কাছে। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত। যুক্তরাষ্ট্রে এখনো প্রতিদিন প্রায় ২,০০০ মৃত্যু হচ্ছে, কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না এই দেশটি? আমরা প্রবেশ করেছি এবং ৯৩ দিনে আপনারা জানেন অলরেডি ৮ লক্ষ হয়েছেন, এই রোগে আক্রান্ত হয়েছেন এবং ৪২,০০০ রোগী মৃত্যুবরণ করেছে। আপনার কথা এই যে গত এক সপ্তাহে রোগের পরিমাণ এবং মৃত্যুর পরিমাণ কিছুটা কমে এসছে। গত ১৪ তারিখে নিউ ইয়র্কে এই সংখ্যাটা ছিল ৭৫২। ১৯ তারিখে এই সংখ্যাটা নেমে এসেছে ৪৫২। যদিও সংখ্যাটা হঠাৎ করে নেমে যায়, কিন্তু সংখ্যাটা আস্তে আস্তে করে নিম্নগামী হতে শুরু করেছে। লোক নেটে কথা বলতেছে তো, ফলো কাজ করতেছে তার নেট। অনেক ধন্যবাদ আপনাকে। সংক্রমণের ১.৫ মাস পরও সুরক্ষা, নিরাপদে থাকা বা যাতায়াতের বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সেবা কার্যক্রমের বাইরে চলে গেছে মানুষ এবং যাচ্ছে প্রতিদিনই ঝরছে হাজারো প্রাণ। সেই মৃত্যু মিছিলে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশ বিভুঁয়ে নেই খাটিয়া তোলার পরমাত্মীয়। ছোঁয়াচে ভাইরাসের আতঙ্কে দূরে জীবনসঙ্গী এবং সন্তানরা। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। ধূসর সময়ে মানবিকতার খাতিরে এগিয়ে আসছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। করোনার ভয় উপেক্ষা করেই ধর্মীয় বিধান নিশ্চিত করছেন ইমামরাও। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিমুদ্দিন অভির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে মৌলি ইসলামের রিপোর্ট। করোনা ভাইরাসের আগ্রাসী বিস্তারে চিরতরে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখগুলো। সেকেন্ড, মিনিট, ঘন্টার সাথে তাল মিলিয়ে লম্বা হচ্ছে তালিকা। বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাও একদম কম নয়। একে বিদেশ বিভুঁই, তার উপর মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির কারণে অচ্ছুত হয়ে পড়ছেন প্রিয় মানুষটি। নেই লাশ খাটিয়ায় তোলার স্বজন, সংক্রমণ আতঙ্কে দূরে পরিবারও। ধূসর সময়ে প্রাণহীন মানুষগুলোর দায়িত্ব নেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই জিনিসটা অনেক কষ্টকর যে কোথাও বাবা, কেউ কারো আত্মীয় স্বজন, খুব আপন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, কিন্তু কেউ যেতে পারতেছে না মাটি দিতে দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা সমাজে আছি বা এই দেশে থাকি, কাউকে না কাউকে ভয় উপেক্ষা করে যেতেই হবে। ৩ ঘন্টার উপরে এখানে ডাক্তাররা বলছে যে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার
একটা লাশের কোনো হাঁচি কাশি বা নিঃশ্বাস প্রশ্বাস নেই যেহেতু, কাজে এখান থেকে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। কোভিড-19 মৃত ব্যক্তির জানাজা বা দাফন সম্পর্কে প্রথম থেকেই ছিল অযাচিত ভয়, যা ভ্রান্ত ধারণা হিসেবে উড়িয়ে এগিয়ে এসেছেন অনেক ইমাম। আপনারা আশ্বস্ত থাকুন এবং আপনারা কোনো ধরনের হেসিটেশন করবেন না যে আপনাদের কোনো আত্মীয় ডেড বডি কবরস্থ হচ্ছে না অথবা ম্যাসিভ কবরে হয়তো কবরস্থ করা হচ্ছে, এমন কোনো কিছুই না। প্রত্যেকেই অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ আমরা কবরস্থ করার চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি, নোয়াখালী সোসাইটি সহকারে আঞ্চলিক সমস্ত সমিতিগুলোর চেষ্টায় এবং ফিউনারাল হোমদের রাত দিন সার্ভিসের দ্বারায় একমাত্র এই কাজটাকে এত দ্রুত সম্ভব হয়েছে। প্রাণঘাতী মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, এর মাঝেই আলোর দিশারি একদল মানুষ তাদের স্বেচ্ছাশ্রম আর ভালোবাসায় জানান দিচ্ছে এখনো মনুষ্যত্বকে মারতে পারেনি করোনা। এর জোরে সুস্থ সুন্দর পৃথিবীর পথে হাঁটছে মানব জাতি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্তরাজ্যে চলে যাই। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, এখন পর্যন্ত কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছে সেখানে এবং মারা গেছেন একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যুক্তরাজ্যে গতকালকে আমি বলেছিলাম যে 118 জন মারা গিয়েছেন বাংলাদেশি, এবং গত 24 ঘন্টায় আরো 3 জন মারা গেছেন। তো এ নিয়ে 121 জন মারা গেছেন। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে বার্মিংহামে, শুধুমাত্র বার্মিংহামে 23 জন মারা গেছেন। এটা সবচেয়ে বেশি, বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি বার্মিংহামে মারা গেছেন। এবং সবাই বাঙালি যারা আছেন বার্মিংহামে সবাই কমিউনিটি নেতৃবৃন্দ আশা করছেন যে সচেতনতা আরো বাড়ালে বার্মিংহামে হয়তো কম হবে। আরেকটা ব্যাপার আমি বলতে চাই যে এখানে আপনি জানেন যে মসজিদে না যাওয়ার কারণে মসজিদের একটা ইনকাম ছিল প্রত্যেক মসজিদের। এ নিয়ে অনেক যে মসজিদ কমিটিগুলো আহ্বান জানাচ্ছে যে মহামারী কমার পরেও মসজিদগুলো যে রান করতে যে কস্টিংটা, এ নিয়ে অনেক তারা শঙ্কায় আছেন যে অনেক মসজিদ বন্ধ হয়ে যেতে পারে। তো এ নিয়ে সবার সহযোগিতা তারা কামনা করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ সাদেক। সংক্রমণের 1.5 মাস পরও সুরক্ষা, নিরাপদে থাকা কিংবা যাতায়াতের বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সেবা কার্যক্রমের বাইরে চলে গেছেন 1.5 শতাধিক। তবুও হাল ছাড়ছেন না বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্ট, এমনকি অ্যাম্বুলেন্স চালকরা। বলছেন ঝুঁকি নিয়েই মানুষের প্রাণ বাঁচানোর কাজ চালিয়ে যাবেন তারা। কিন্তু যাদেরকে সুরক্ষা ও থাকা খাওয়ার দায়িত্বটি দেয়া হয়েছে তারা যেন ব্যবস্থাপনায় আর কোনো ত্রুটি না করেন। ফ্রন্টলাইন করোনা যোদ্ধাদের খবর থাকছে আখলাকুস সাফার রিপোর্টে। করোনা সংক্রমণের 8ম সপ্তাহে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে কমিউনিটি সংক্রমণের 4র্থ ধাপে এসে 3000 ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুও শতাধিক। মানুষকে বাঁচাতে প্রাণপণ লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্স চালক সহ স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে মারা গেছেন এক চিকিৎসক, আর সব মিলিয়ে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা 150-রও বেশি। আর এর পেছনে একটা বড় কারণ, অনেকেই চিকিৎসকদের কাছে গোপন করছেন তথ্য। ইমার্জেন্সি ওটি করানো হয়, ভলভুলাসের অপারেশন করানো হয়, এবং অ্যানেস্থেসিয়া থেকে তিনি যখন ফিরে আসেন তখন তিনি নিজের অবচেতন মনেই বলে ফেলেন তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যদিও তিনি হিস্ট্রি দিয়েছিলেন প্রথমে অন্য কোনো জায়গার, যেমন মাদারীপুর। তারপরও পিছপা হননি চিকিৎসা কর্মীরা। নানান সমস্যা, ঝুঁকি মাথায় নিয়েই চলছে তাদের লড়াই। আপনাদের জন্য আমরা ডক্টররা রিস্ক নিয়ে আমরা কিন্তু হসপিটালে অবস্থান করছি। আমরা জানি না এখানে আজকে যদি একটা পজিটিভ পেশেন্ট আসে তাহলে আমরাও ইনফেক্টেড হয়ে যাব কিনা, বা আমাদেরকে আইসোলেশনে চলে যেতে হবে কিনা। আমাদের ঘরেও কিন্তু আমাদের বাবা মা, আমাদের সন্তানেরা আছে। মৃত্যুর ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে জেনেও আমরা এই অবস্থায় পিছপা হটিনি। আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এবং চিকিৎসা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট সবাই এই সংকট মোকাবেলা করার জন্য প্রাণপণ যুদ্ধ করছি। এক সলিমুল্লাহ বা মিটফোর্ড হাসপাতালেই 24 ডাক্তার সহ আক্রান্ত 50 জন চিকিৎসা কর্মী। আইসোলেশনে আছেন তারা। কেমন আছেন বাকিরা? দিনরাত এখনো যারা রোগীর সেবায়। মিটফোর্ডকে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন করে এই জায়গাটাকে আমরা জীবাণুমুক্ত করে আবার চিকিৎসার জন্য উপযোগী করে তুলি। আমরা বলতে চাচ্ছি, আমরা যদি সঠিক কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে থেকে যদি আমরা সুস্থ থেকে আবার ফিরে আসতে পারি, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা অবশ্যই আপনাদেরকে চিকিৎসা দিব। তারা সম্পূর্ণ পিপি না পেয়ে সেই যতটুকু পেরেছেন
ততটুকু দিয়েই তারা রোগীর সেবায় এগিয়ে এসেছেন, বিভিন্ন ওয়ার্ডে হাসপাতালে কাজ করছেন। এটাই প্রমাণ করে যে আমাদের তরুণ চিকিৎসকরা তাদের দায়িত্ব থেকে মোটেই পিছপা হননি। তাদের প্রত্যাশা, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে সরকার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানবো এই মুহূর্তে। সরাসরি খুলনায় চলে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ফ্লু কর্নারের ফোকাল পারসন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। করোনা আপডেটে আপনাকে স্বাগত ডক্টর বিশ্বাস। আপনাদের 3 সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, এরই মধ্যে তাদের শারীরিক অবস্থা কেমন শুরুতেই জানাবেন, এবং 3 সহকর্মী আক্রান্ত হওয়ায় আপনারা নিশ্চয়ই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। আপনাদের কি করণীয় বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। প্রথমে বলে রাখি যে আমার যে সহকর্মী ডাক্তার মঈন এবং প্রায় 100 জন মারা গিয়েছে, তাদের সবার আত্মার দোয়া এবং শান্তি কামনা করছি, এবং যারা এখন অসুস্থ আছে তাদের সবার দ্রুত আরোগ্য লাভ কামনা করছি। আমাদের ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের 3 সিনিয়র শিক্ষক, একজন গ্যাস্ট্রোএন্টারোলজি এবং একজন ইউরোলজি এবং অন্যজন শিশুর 3 জন সিনিয়র শিক্ষক তারা এফেক্টেড হয়েছে গত 3 দিনে। এবং স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন জাগে যে অন্যান্য শিক্ষক বা আমাদের সিনিয়র শিক্ষক বা অন্যান্য ডক্টর, নার্স বা অন্যান্য হেলথ ওয়ার্কার সবার ভিতরে একটা স্বাভাবিকভাবে একটা আতঙ্ক বিরাজ করছিল গত 2 দিন, এবং আমরা সব মিলায়ে তাদের প্রায় এ পর্যন্ত গত 2 দিনে প্রায় 60 জন আমাদের সিনিয়র শিক্ষক, অন্যান্য ডক্টর বা হেলথ ওয়ার্কার সবাই আমরা স্ক্রিনিং করার ব্যবস্থা করেছি। সব মিলায়ে যে পরিস্থিতি গত 2 দিনে ছিল একটু আতঙ্ক, স্বাভাবিকভাবে একটু অস্থিরতা, এবং গতকাল থেকে আজকে পর্যন্ত অনেকটা সেটা লাঘব হয়েছে, এবং আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম ফিরে এসেছি, এবং সবাইকে আমরা সাইকোলজিক্যালি মোটিভেশন বা মেডিটেশন দেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। এবং যে 3 জন আমরা আক্রান্ত হয়েছে, যে 3 জন শিক্ষক, তাদের ভিতর 2 জন আমরা গতকালকে ঢাকায় মুগদাতে ওনাদের সিদ্ধান্ত, ওনাদের নিজেদের এবং আমাদের ওনাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদের ঢাকাতে রেফার করছি, এবং আমি আজকে সকালেও তাদের সাথে কথা বলছি। বোথ আর কোয়াইট ওয়েল এবং দে আর অ্যাডমিটেড ইন মুগদা মেডিকেল কলেজ হসপিটাল। আরেকজন সিনিয়র শিক্ষক যিনি আমাদের এখানেই আছে, আমাদের ডেডিকেটেড যে করোনা হসপিটাল আছে এখানেই ভর্তি আছে, এবং সকাল পর্যন্ত তিনি ক্লিনিক্যালি সেটেল আছে। এই আর আমাদের এখানের যে অন্যান্য কার্যক্রম, বিশেষ করে আমাদের মেডিকেল কলেজ হাসপাতালের যে কার্যক্রমগুলো সেটা স্বাভাবিক নিয়মেই চলছে। এখানকার আউটডোর সীমিত আকারে আমরা সবসময় বলি যে বিভিন্ন রোগীদের বলছি যে এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া আমাদের কাছে আসবেন না। প্রয়োজনে আপনাদের যে কোনো প্রয়োজনে হটলাইন নাম্বার আছে আমাদের এখানে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সহ টোটাল খুলনার বিভিন্ন সদর হাসপাতাল এবং উপজেলা হেলথ কমপ্লেক্সের সবার কাছে আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে। প্রয়োজনে আপনারা ওভার ফোনে আমাদের সাথে কথা বলবেন, এবং আমরা প্রয়োজন হলে আমরাই আমাদের বলবো যে আমাদের কাছে আসেন। সেই অনুযায়ী আমাদের আউটডোরের ব্যবস্থা চলছে, আমাদের ইমার্জেন্সি সমস্ত কার্যক্রম আগের মতো চলছে, তবে একটু জরুরি রোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর বাইরে ফ্লু কর্নার যেটা হয় সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত প্রতিদিন আমাদের ফ্লু কর্নারে যেসব ফ্লু লাইক সিমটম নিয়ে যে পেশেন্টগুলো আসে, বিশেষ করে আমরা ইনফ্লুয়েঞ্জা অথবা সাসপেক্টেড করোনা রোগী আমরা আগে থেকে তাদের আইসোলেশন করে আমরা ওখানে দেখি, এবং ওখান থেকে আমরা স্ক্রিনিং করে কাদের পরীক্ষা করা লাগবে এবং কাদের লাগবে না সেই অনুযায়ী ব্যবস্থা করি, এবং ওই অনুযায়ী আমরা ওখান থেকে স্যাম্পল কালেকশন করে আমাদের নিকটস্থ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করে আমরা স্যাম্পল কালেকশন করে, এবং যেদিনই আসবে আমরা সেই দিনই আমরা জানিয়ে দিতে পারছি যে হি অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম কোভিড-19 অর নট। সুতরাং আমরা ওই অনুযায়ী ব্যবস্থা করি, এবং ওখানে যদি কোনো পেশেন্ট আমাদের পজিটিভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের স্পেশালাইজড যে করোনা হসপিটাল আছে আমরা সেখানে শিফট করি। সব মিলে আমাদের এখানকার প্যাকেজ এবং আমাদের টোটাল সিস্টেমটাকে একটা কমিউনিকেশন অর্থাৎ প্যাকেজ সিস্টেমের মাধ্যমে আমরা ডিরেক্টর, ডিভিশনাল ডিরেক্টর হেলথ, এখানকার সিভিল সার্জন, প্রশাসন সহ খুলনা ডিভিশনের নিয়ার অ্যাবাউট 10টা ডিস্ট্রিক্টের সিভিল সার্জন স্যারদের মাধ্যমে আমাদের কমিউনিকেশন আছে। বুঝতে পেরেছি ডক্টর বিশ্বাস, আপনি তো ফ্লু কর্নারের দায়িত্বে আছেন, সাইকোলজিক্যাল মোটিভেশন দেওয়ার কথা বলছিলেন। সেক্ষেত্রে বিভিন্ন উপসর্গ নিয়ে যে রোগীরা আসছে তাদেরকে চিকিৎসার পাশাপাশি এই সাইকোলজিক্যাল মোটিভেশনে রাখছেন তাদেরকেও? এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলছেন। এখন আপনি মাধ্যমে সবাই জানে যে জনগণের ভিতরে একটা প্যানিক হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ, যে আমার কাছে সকালে 5টা ফোন আইছে, পেশেন্ট ডায়ালাইসিস করতে যাবে, দেয়ার ইজ নো সিমটম অফ ফ্লু ইনফ্লুয়েঞ্জা লাইক আর ফ্লু লাইক সিমটম, যার বাট পেশেন্ট হ্যাঁ তারা চাচ্ছে যে আমাদের কোভিড-19 পরীক্ষা করা যাবে। সুতরাং এগুলো দরকার নেই, আমরা তাদেরকে সাইকোলজিক্যাল মোটিভেট করে, এবং তারা অ্যাগ্রি, এবং পরে তাদেরকে যখন বোঝানো হয় তারা ঠিকই বুঝে এবং সেই অনুযায়ী তারা চলে যাচ্ছে। সুতরাং আমরা বলি যতদূর পর্যন্ত আপনারা কম এক্সপোজার হবেন আপনারা আসবেন না, প্রয়োজনে বাসায়
বসে আমাদের ফোন নাম্বার আছে, আমাদের ফোনের সাথে চেষ্টা করবে এবং তারা সেভাবেই বোঝে। সুতরাং এটা আমাদের সব লেভেলে, ইভেন আমাদের যে সহকর্মী 3 জন আক্রান্ত হয়েছে, আমাদের যেসব অন্যান্য সহকর্মীদেরও যেমন করা হচ্ছে এই মুহূর্তে, তেমনি আমাদের রোগীদেরও করা হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর বিশ্বাস, শুভকামনা থাকলো আপনাদের প্রতি, আপনারাও সাবধানে থাকবেন। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনায় সংক্রমণের প্রভাব বিবেচনা করে সারা দেশে ত্রাণের আওতা বাড়ছে আগামী জুলাই পর্যন্ত। এজন্য নতুন করে 8 লাখ মেট্রিক টন চাল ও প্রায় 3000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, ত্রাণের আওতায় আসছে 3.25 কোটি মানুষ। ঈদের আগেই 1 কোটি পরিবারকে 10 লাখ টাকা দরে 20 কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষিমন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে দুর্নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। আলমগীর স্বপনের রিপোর্ট। করোনার প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় সহসাই কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন শ্রমিক ও দিনমজুররা। এতে খেটে খাওয়া দরিদ্র মানুষরা পড়েছে চরম সংকটে। আমরা কষ্ট করে খাই, বাজার টুকুয়া খাই, আমরা অসহায়, আমার মা বাবা আমরা অসহায়। ভাত একদিন ধরে আনি 2 দিন নাই, খাই কি? করোনার প্রভাব পড়েছে অনেক নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে। সংকট মাথায় রেখে ত্রাণ মন্ত্রণালয় আগামী জুলাই পর্যন্ত ত্রাণের আওতা বাড়াচ্ছে। এজন্য 8 লাখ মেট্রিক টন চাল ও 2700 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে মন্ত্রণালয়। এর আওতায় আসছে 84 লাখ 20 হাজার পরিবার। আমরা সব মিলে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষকে আমরা খাদ্য সহায়তা দেওয়ার আওতায় এনেছি। জুলাই পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে ফান্ড লাগবে সেটা নিশ্চয়ই থাকবে। সেই জায়গায় আমরা এপ্রিল তো আমাদের পার হয়ে যাচ্ছে, মে জুন জুলাই আরও 3 মাস আমরা পরিকল্পনা করেছি। খাদ্য বান্ধব কর্মসূচি ছাড়াও ওএমএস এর আওতায় 10 টাকায় 20 কেজি চাল দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এরই মধ্যে 50 লাখ কার্ডধারী এর আওতায় এসেছে। সব মিলিয়ে 1 কোটি কার্ডধারী ঈদের আগেই সহায়তা পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। বরাদ্দ দিয়ে দেওয়া যায়, ঈদের আগে পেয়ে যাবে। যেখানে তালিকা কমপ্লিট হবে সেখানে কার্ড অলরেডি জেলা প্রশাসকেরা দিয়ে বিতরণ শুরু করবে। আর যেটা খাদ্য বান্ধব, এই জায়গায় আমরা মে জুন আরো বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি আমরা, এবং উনি এটা দিবেনও। তবে মাঠ পর্যায়ে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে বড় বিপদ বিতরণে দুর্নীতি ও তালিকা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এদের ব্যাপারে কোন রকম আপোষ করা হবে না, এখানে কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। সে আমাদের দলেরই হোক, দলের বাইরেরই হোক, তার সামাজিক অবস্থান যাই হোক। ভোটার আইডি কোনো ক্রাইটেরিয়া হবে না, যার পেটে খাবার নাই সেই তালিকাভুক্ত হবে। প্রত্যেক জেলাতে 20টা 25টা 27টা পর্যন্ত টিম আছে, তাদের কাজই হলো যে তালিকা ঠিক মতো হচ্ছে কিনা, তালিকা অনুযায়ী খাদ্য পৌঁছাচ্ছে কিনা। দুর্নীতির অভিযোগ ও ত্রাণ সহায়তার জন্য 333-তে ফোন দিলেই সাহায্য পৌঁছে যাবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাঠ পর্যায় থেকে চাহিদা বেড়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবার জানাবো দেশের বিভিন্ন জেলার তথ্য। রাজধানী ঢাকা সহ মোট 55 জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে। ঢাকার পরই জেলা হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত নারায়ণগঞ্জে 387 জন। রাজধানীর পাশের জেলা গাজীপুরে আক্রান্ত 269। এছাড়া কিশোরগঞ্জে 146, নরসিংদীতে 135 ও মুন্সিগঞ্জে 33 জন। বন্দরনগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছে 43 জন। লক্ষ্মীপুরে 25 এবং কুমিল্লায় 21 জন। এদিকে পুরো চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা 118। রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা মোট 50। বিভাগটিতে সবচেয়ে বেশি 13 জন গাইবান্ধায়। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত 81, এর মধ্যে ময়মনসিংহ জেলায় 33 ও জামালপুরে 21 জন। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত 47, এর মধ্যে বরিশালেই 24 জন। রাজশাহী বিভাগে 12, খুলনায় 9 ও সিলেট বিভাগে এখন পর্যন্ত 8 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা। দেশের বিভিন্ন স্থানের খবর জানবো এবার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর লালবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইব্রাহিম খলিল। ইব্রাহিম, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? যারা বাসা থেকে বের হচ্ছেন তারা কি কারণ দেখাচ্ছেন? রাজধানীর যে 50টি থানা, সেটির অর্ধেকেরও বেশি থানায় কিন্তু লকডাউন হয়েছে এবং সেখানে রোগীদের যে শনাক্ত হওয়ার পরে পুরো এলাকাটি দেশীয় পদ্ধতিতে অর্থাৎ বাঁশ দিয়ে ঘিরে রেখে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা লকডাউনের ভিতরে যারা এরিয়া রয়েছেন তারা
দেখা যায় যে আমরা গত কয়েকদিনও দেখেছি যে লকডাউনের বন্ধ যে এলাকাগুলো সেগুলোর ভিতরে কিন্তু মানুষের আনাগোনা বের হওয়া ভিতরে সমাগম সেটি ঠিকই চলে, যদিও তারা বদ্ধ এরিয়া থেকে বের হন না। যারা বের হন তারা হয়তো বা সেখান থেকে জরুরি কাজ দেখিয়ে তারপর বের হন, কিন্তু বাইরে থেকে দৃশ্যত লকডাউন এরিয়াগুলোতে যেটি দেখা যায় যে বন্ধ রয়েছে, কিন্তু ভিতরে সমাগম কিন্তু বন্ধ করা যাচ্ছে না। সুতরাং তারা যদি বাইরে বেরও না হন, তাদের কিন্তু ভিতরে থাকার এবং নিজেদের ঘরে থাকার যে বিষয়টি লকডাউন এরিয়ায় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যে যার ঘরে থাকবে, সেটি কিন্তু পুরোপুরি নিশ্চিত হচ্ছে না। এবং দেখা যায় যে অযাচিতভাবেই লকডাউন এরিয়ার ভিতরে মানুষ ঘোরাঘুরি করছে, আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলছে। তো সেগুলোর বিষয়ে আসলে ব্যক্তিগত সচেতনতা না আসলে সেগুলো আসলে ধরে বেঁধে করাটা একটু মুশকিল হয়ে যায়, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি তো আসলে রাস্তায় চলমান রয়েছেই, পাশাপাশি লকডাউনের ব্যবস্থা করা হয়েছে। এখন বাকিটা যারা এখানে রয়েছেন আক্রান্ত এলাকাগুলোতে, অন্যান্য যারা রয়েছে তাদের সচেতনতাই মৌলিক বিষয়। তারা যদি সচেতন হন এবং লকডাউন এরিয়ায় যে আচরণ মেনে চলার কথা, যেভাবে থাকার কথা ঘরের ভিতরে, সেভাবে যদি তারা না চলেন, তাহলে আদতে বাইরে থেকে লকডাউন করে খুব বেশি সুফল পাওয়া যাবে না। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ যোগ দিয়েছেন। একটু সরাসরি চলে যাই বন্দরনগরীতে। সবুজ, কেমন দেখছেন বন্দরনগরীর অবস্থা? অযথাই এখনো মানুষ ঘোরাফেরা করছে কিনা, যদি করে থাকেন তাহলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে? টিনা, প্রথমে স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। স্বস্তির খবর বলতে গত 24 ঘন্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে 129 জনের নমুনা পরীক্ষা হয়েছে এবং সেখানে মাত্র একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যিনি ফেনীর সোনাগাজীতে। অর্থাৎ চট্টগ্রামে এই প্রথম গত 26 তারিখ থেকে নমুনা পরীক্ষা শুরু হয়েছিল এবং তারপর থেকে এই প্রথম চট্টগ্রাম জেলায় কোনো রোগী পাওয়া যায়নি। সেটি অত্যন্ত স্বস্তিকরই বটে বলা যায়। এবং যেটি বলা হয়েছিল চিকিৎসা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে চট্টগ্রামে সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে, যার কারণে তারা বারবার বলছিলেন যে মানুষজন যেন ঘরেই থাকে, অপ্রয়োজনে যেন ঘর থেকে বের না হন। সেটি আসলে মানুষজন শুনছিলেন না। আজকেও আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় যখন গিয়েছি দেখেছি মানুষজন বের হয়েছেন এবং স্বাভাবিক দিনের মতোই যান চলাচল দেখেছি। এবং এটির পাশাপাশি মানুষজনকে আসলে যারা আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন তারা বলছেন যে মানুষজনকে আসলে বুঝতে হবে, নিজের থেকে উপলব্ধি আসতে হবে যেন তারা ঘরের মধ্যেই থাকেন। আরেকটি স্বস্তির খবর বলতে চাই, কারণ চট্টগ্রামে আজকে থেকে একটি ফিল্ড হাসপাতাল চালু হচ্ছে। আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন সেখানে দোতলা একটি স্থাপনা এবং এটির দোতলায় মূলত 60 শয্যার একটি ফিল্ড হাসপাতাল। কয়েকজন চিকিৎসক নিজেরাই উদ্যোগী হয়ে নিজেরাই সংগঠিত হয়ে এই হাসপাতালটি চালু করেছেন। গত 15 দিন ধরে তারা তাদের যে অভ্যন্তরীণ কাজগুলো সেগুলো করে আজকে থেকে এটি চালু হচ্ছে, অর্থাৎ আজকে থেকে তারা রোগী ভর্তি করাবেন। সেটি নিঃসন্দেহে যেহেতু এই প্রতিদিনই চট্টগ্রামে রোগীর সংখ্যা বাড়ছে, সেই হিসাবে তারা বলছেন যে এটি মানুষের জন্য স্বস্তিদায়ক হতে পারে এবং তারা বলছেন সব ধরনের চিকিৎসা তারা এই জায়গাটিতে পাবেন। এবং এর পাশাপাশি আরেকটি স্বস্তির খবর বলা যায় যে চট্টগ্রামে এতদিন করোনার যারা চিকিৎসা হচ্ছিল, করোনার যারা সংকটাপন্ন রোগী ছিল তাদের জন্য আইসিইউ সুবিধা ছিল না, সেটিও আজকে থেকে শুরু হচ্ছে। চট্টগ্রামের জেনারেল হাসপাতালে 10টি আইসিইউ স্থাপন করা হয়েছে এর মধ্যে এবং সেটি আজকে আনুষ্ঠানিকভাবে এই আইসিইউ বেডগুলো চালু করা হবে ভেন্টিলেটর সুবিধাযুক্ত। এবং এর পাশাপাশি আরো 8টি আইসিইউ স্থাপনের কথা রয়েছে। 3.5 বছর ধরে জেনারেল হাসপাতালে এই 8টি আইসিইউ শয্যা সেখানে পড়েছিল, সেটিও পর্যায়ক্রমে হয়তো সপ্তাহখানেকের মধ্যে বাকি 8টি আইসিইউ স্থাপন করা হবে। সেই ক্ষেত্রে বলা যায় যে চট্টগ্রামে মোট 18টি আইসিইউ সুবিধা নিশ্চিত করা হবে এই আগামী 7 দিনের মধ্যে। টিনা। বেশ আরিফুর, ধন্যবাদ আপনাকে। অনেকটাই স্বস্তির খবর পাওয়া গেল বন্দরনগরী চট্টগ্রাম থেকে। এতটা স্বস্তি রাজশাহীতে রয়েছে কিনা একটু জানতে সরাসরি চলে যাই আমাদের সহকর্মী মওদুদ রানার সাথে। মওদুদ এরই মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে। মওদুদ, একটু জানাবেন সেখানকার সাধারণ মানুষকে ঘরে রাখতে প্রশাসনের তৎপরতা বেড়েছে কিনা, আর হতদরিদ্র যারা রয়েছেন, কর্মহীন যারা রয়েছেন, তারা কোনো সহায়তা পাচ্ছেন কিনা? টিনা, হতদরিদ্র এবং যারা কর্মহীন রয়েছে তাদেরকে সহায়তা করছে জেলা প্রশাসন, করছে বিভিন্ন বেসামরিক যারা বাহিনীগুলো রয়েছে তারা। বাংলাদেশ সেনাবাহিনীও গত 2 দিন দুটো উপজেলায় তারা তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়েছে। এর বাইরে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন রয়েছে, ব্যক্তি উদ্যোগেও আসলে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর বাইরে
রাজশাহীতে আসলে যে তৎপরতা প্রশাসনের সেটি কিন্তু প্রথম থেকে অব্যাহত রয়েছে, কিন্তু তারপরেও আসলে সাধারণ মানুষের যে গৃহের বাইরে আসার ইচ্ছা সেটি কিন্তু আছেই। এবং আপনি দেখতেই পাচ্ছেন, আমি রয়েছি রাজশাহীর সাহেব বাজারে, সেখানে কিন্তু এখনো সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু রয়েছে। এবং তারা যেটি বলছেন যে তারা আসলে কাঁচা বাজার করার জন্য এখানে এসেছে। এই লকডাউনের ফলে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের যে অযথা জটলা পাড়া মহল্লাগুলোতে, সেটার কিছু পরিবর্তন হয়েছে। সন্ধ্যার পরে দোকানগুলো বন্ধ হচ্ছে, কিন্তু কাঁচা বাজারের যে ভিড় সেটি কিন্তু জেলা জুড়ে কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না। জেলা প্রশাসন যেটি বলছেন যে 24টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, এর মধ্যে 4টি কাজ করছে নগরীতে এবং 20টি কাজ করছে উপজেলাগুলোতে। এবং তারা বলছেন যে তারা তৎপর রয়েছেন এবং মানুষের এখন যে অবস্থা সেটা কিছুটা সহনীয় বলে তারা মনে করছে। টিনা। মওদুদ, অনেক ধন্যবাদ আপনাকে। কাগজে কলমে লকডাউন গাজীপুর, অথচ কোনো বিধিনিষেধই মানছেন না স্থানীয়রা। করোনা আতঙ্কের মধ্যেই ইট ভাটাগুলোতে বেড়েছে শ্রমিক সমাগম, হাটবাজার আর চায়ের দোকানে লেগে থাকছে মানুষের ভিড়। আর এসব কারণেই সংক্রমণ সবচেয়ে বেশি গতিতে বাড়ছে শ্রমিক অধ্যুষিত এই জেলায়। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। শ্রমিক অধ্যুষিত গাজীপুরের করোনা পরিস্থিতি, উদ্বেগ প্রকাশ আইডিসিআর এর পরপরই কারণ খুঁজতে নামে যমুনা টেলিভিশন। লকডাউন বা অবরুদ্ধের খাতায় জেলার নাম ওঠে 11 এপ্রিল, কিন্তু দেখা গেছে এখানে বিধিনিষেধ মানার বালাই নেই। অযথা ঘরের বাইরে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, ভিড় লেগেই থাকছে চায়ের দোকান কিংবা বাজারে। মানা হচ্ছে না হাত ধোয়া বা মাস্ক পরার নির্দেশনাও। মানুষ সচেতনতা, সেভাবে মানুষের সচেতনতা বাড়ে না, এক কথায় বলতে গেলে। এতে আরো রোগ জীবাণু আরো বিশেষ করে অনেক ছড়াইতেছে। অবশ্য শারীরিক দূরত্ব নিশ্চিতে চেষ্টা করছে প্রশাসন, কিন্তু গোপনে গোপনে চলছে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কের মধ্যেই পালা করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরাও। করোনা ভাইরাস আতঙ্কে মানুষ আছে, যে কারণে তারা একটা সুযোগ নিছে। তারা এখানে প্রায় শত শত শ্রমিক কাজ করাচ্ছে এবং তাদের মাধ্যমে করোনা ভাইরাস আবার ছড়াচ্ছে। দৌরাত্ম্য থেমে নেই ভাটা মালিকদের। স্থানীয়রা বলছেন, সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই বন্ধ পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম। এই সুযোগে আগের চেহারায় ফিরেছে কোনাবাড়ি, কালীগঞ্জ, কালিয়াকৈর সহ আশপাশের গুড়িয়ে দেয়া ভাটাগুলো। শ্রমিক সমাগম ঘটিয়ে পুরানো হচ্ছে ইট, জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ ও টায়ার। দুদিন গ্যাপ থাকার পরে আমি শুনতেছি যে কয়েকদিন হলো পারমিশন দিছে, 1 সপ্তাহ না 2 সপ্তাহ জন্য। মানে যেটি মাল আছে এটি পুরো বাদ দিয়ে দিবে। আগে তো বন্ধ আছিল, এটা হাইকোর্টের থেকে নেই কাগজ নিয়ে আইছে। সিভিল সার্জনের তথ্য, গতকাল সোমবার গাজীপুরে করোনা শনাক্ত হয়েছে শতাধিক। রাকিব খান, যমুনা নিউজ। ঢাকার ধামরাইয়ে হেনস্থার শিকার হয়েছেন এক স্বাস্থ্যকর্মী। অভিযোগ, করোনা হয়েছে বলে গুজব রটিয়েছেন ইউপি চেয়ারম্যান। পরিবারকে দেওয়া হয়েছে ইটভাটায় থাকার নির্দেশ, যদিও বিষয়টি অস্বীকার করেছেন চেয়ারম্যান। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী আজাহার, বাড়ি বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামে। সেখান থেকেই অফিস করতেন তিনি, তবে ইদানিং উলটপালট সব। সম্প্রতি স্বাস্থ্যকেন্দ্রে তার এক সহকর্মীর করোনা শনাক্ত হয়। এরপর থেকেই বদলে যায় পরিচিত মুখগুলোর আচরণ। অভিযোগ, তারও করোনা হয়েছে এমন গুজব রটান ইউনিয়ন চেয়ারম্যান ও তার লোকজন। হেনস্থ করা হয় আজহারের পরিবারকে। হুমকি দেন বাড়ি ছেড়ে ইট ভাটায় গিয়ে অবস্থান করার। বাড়ি থেকে 30 থেকে 5 মিনিট লাগে, মাঝখানে আমাকে আটকাই দেবে। তুমি বাড়িতে যাবে, আর বাড়িতে পারবে না, তোমার পজিটিভ আসছে করোনা ভাইরাস এবং তোমাকে পুলিশে ধরে নিতে হবে। এই কথা বলছে, পুলিশে ধরে নিতে হবে। শুধু আজহার নন, অনেক স্বাস্থ্যকর্মী প্রতিনিয়ত সম্মুখীন হচ্ছেন নানান বিরূপ আচরণের। আমাদের একটু অবহেলিত, আমাদের অবহেলা করছে, আমাদের কাছে যাচ্ছেন, আমাদের এমনকি বাড়ি ঘর আমাদের লকডাউন করে রাখছে, মানে আন্তাজেই। বাজারে যাই বা দোকানে যাই তো মানুষ বলে, এই আপনার হাসপাতাল লোক মানে বাইরে আসছেন কেন, আপনি ভিতরে থাকবেন। বিষয়টি স্বীকার করে অসহায়ত্বের কথা তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চেয়ারম্যান, মেম্বার, ওনারা সহ আমাদের স্বাস্থ্যকর্মীদের অনেককে নানাবিধ হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের প্রতি মানবিক দৃষ্টিতে না দেখে তাদেরকে একজন ক্রিমিনাল হিসেবে দেখা হচ্ছে। যদিও অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করেছেন। গ্রামের মানুষের কথা শোনার পরে ওরে বলছে, তোমাকে বাড়িতে অনেক মানুষ, তুমি এটা আলাদা করে একা থাকো, তা না হলে সবগুলো লোক যদি জ্বরে এলাকা বিপদে পড়বো, হঠাৎ করে তখন কি হবো। পুলিশ বলছে ঘটনাটি খতিয়ে দেখছেন তারা।
আমি ওই চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে, এবং পাশাপাশি আমি পুলিশ পাঠিয়েছি যাতে ওইখানে ওই এলাকার কোনো লোক তাদের কোনো প্রকার কোনো মানে অন্যায় কোনো কিছু না করে। আমরা যদি দেখি যে এই বিষয়টা আসলেই ঘটেছে, তাহলে আমরা এটার জন্য আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই, কারণ এটি ওই পরিবারটি থাকবে এবং তার অধিকার। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, ধামরাই। নারায়ণগঞ্জে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে আতঙ্ক। দুশ্চিন্তায় পড়েছেন জেলার ক্রীড়াবিদরাও। জীবনযাত্রার সাথে খেলাধুলা থমকে গেলেও এই যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছেন রনি তালুকদার, তপু বর্মন, শাপলারা। এজন্যই দ্রুতই একটা করোনা পরীক্ষা কেন্দ্র চালুর দাবিও করেছেন তারা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নারায়ণগঞ্জের করোনা রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। তাই তো দেশের অন্যতম করোনা হটস্পট এখন এই শিল্পনগরী। আতঙ্কের এই নগরীতে রয়েছেন হারনামানা দেশের অনেক ক্রীড়াবিদ। ক্রিকেট, ফুটবল থেকে প্রায় সব ডিসিপ্লিনে নারায়ণগঞ্জের দাপট দেখানো সেই খেলোয়াড়দের কণ্ঠে এখন শুধুই আতঙ্ক। আমাদের প্রতিটি মুহূর্তেই কাছে আতঙ্কে, চারদিক লকডাউন করে দেওয়া হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো খারাপ খবর আমাদের কানে ভেসে আসে। সারাক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে তিনি আমাদের এই দুর্যোগের হাত থেকে মুক্ত করে দেন। অনেক ডিস্ট্রিক্টে এটা ছড়িয়ে পড়েছে, আমাদের নারায়ণগঞ্জও তার ব্যতীত না। আমাদের নারায়ণগঞ্জে এর মধ্যে অনেক মানুষই আক্রান্ত হয়েছেন, অনেকেই মৃত্যুবরণ করেছেন। তবে ভয় পেয়ে ঘরে বসে থাকেননি রনি তালুকদার। 500 পরিবারের খাওয়ার দায়িত্ব নিয়েছেন এই ক্রিকেটার। তামিম ইকবালের সহযোগিতায় 700 দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন আরেক ক্রিকেটার নাজমুল অপু। সেই সাথে সচেতনতা ছড়িয়ে দিয়ে কাজ করছেন নারায়ণগঞ্জের পুত্রবধূ, নারী ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শাপলা আক্তার। প্রতিটি মানুষের প্রতি অনুরোধ আপনারা লকডাউনের সঠিক নিয়ম মেনে চলুন, সবসময় ঘরে অবস্থান করুন এবং প্রতিদিন অন্তত পক্ষে 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করুন। আমি বাসায় আছি, আমি আমার বাসার ফ্যামিলির মানুষদের সেফ রাখছি। আপনারাও বাসায় থাকুন, আপনারাও আপনার ফ্যামিলিকে সেফ রাখুন, দেশকে সেফ রাখুন। আমাদের নারায়ণগঞ্জ শহরে করোনা টেস্টিং ল্যাব পর্যাপ্ত পরিমাণে স্থাপন করার জন্য, যাতে আমরা খুব সহজেই এই টেস্ট করাতে পারি। রনিদের এই দাবি পূরণে এগিয়ে এসেছে গাজী গ্রুপ। দেশের প্রথম বেসরকারি করোনা পরীক্ষা কেন্দ্র হতে যাচ্ছে এখানে। এমন উদ্যোগকে সাথে নিয়ে করোনার এই লড়াইও তাই তো নারায়ণগঞ্জকে জয়ী করতে চান এই ক্রীড়াবিদরা। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম নেমে এলো $0 নিচে। অর্থাৎ তেল কিনলে দাম তো দিতেই হবে না, উল্টো ক্রেতাদের প্রণোদনা দেবে উৎপাদকরা। করোনা মহামারীর প্রভাবে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় মজুদ বেড়েছে বেশ কয়েক গুণ। লকডাউনে বিশ্ব বাণিজ্য স্থবির বলে ট্যাঙ্কারই জমছে তেল। এই অবস্থায় 2-1 সপ্তাহের মধ্যে সব ট্যাঙ্কার পূর্ণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রতিষ্ঠানগুলোর। ফলে উল্টো ক্রেতাকেই প্রণোদনা দিতে হচ্ছে এবং তেল বিক্রি করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়েছে এশিয়ার সবচেয়ে বড় বস্তিতেও। ভারতের মুম্বাই নগরের ধারাভিতে এখন পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে 138 জনের। তবে চিকিৎসকদের ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি। ঘিঞ্জি বস্তিতে সহজেই ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কা তাদের। বিস্তার ঠেকাতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তবে কড়াকড়িতে নতুন বিপদে বস্তির নিম্নবিত্ত মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই খাবারের খোঁজে বেরিয়ে পড়ছেন তারা। মুম্বাইয়ের এই ধারাবি বস্তিকে অনেকেই তুলনা করেন গোলকধাঁধার সাথে। মাত্র 2.5 বর্গ কিলোমিটার এলাকায় কিভাবে প্রায় 10 লাখ মানুষ থাকেন সেটাই এক বিস্ময়। এক খুপড়িতে গাদাগাদি করে রাত্রি যাপন কয়েকশো মানুষের জন্য একটি মাত্র বাথরুম। এমন ঘিঞ্জি পরিবেশে শারীরিক দূরত্ব রক্ষার কথা ভাবতেও পারেন না বস্তিবাসী। এর মধ্যে বস্তিতে 138 জনের করোনা সংক্রমণ ধরা পড়ায় ছড়িয়েছে আতঙ্ক। গণহারে চলছে নমুনা পরীক্ষা। ন্যূনতম চিকিৎসা সেবা না থাকায় অজানা শঙ্কায় বস্তিবাসী। আমাদের আলাদা থাকার কোনো সুযোগ নেই। এক রুমে 9 জন থাকি, একটাই বাথরুম ব্যবহার করতে হয়। কোনোভাবে একজন আক্রান্ত হলে সব শেষ। বলতে গেলে এখানকার মানুষের চা খাওয়ার পয়সাও নেই পকেটে। ক্যান্সার আক্রান্ত রোগীরাও বের হতে পারছেন না চিকিৎসা নেওয়ার জন্য।
1 মাসের বেশি সময় ধরে লকডাউন চলছে মুম্বাই শহরে। ভাইরাসের বিস্তার ঠেকাতে ধারাবিতেও বেড়েছে কড়াকড়ি। কাজের অভাবে, খাবারের অভাবে দিশেহারা নিম্ন আয়ের এসব মানুষ। পেটের দায়ে লকডাউন উপেক্ষা করে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায়। কয়েকদিন ধরেই কোনো কাজ পাচ্ছি না, শুয়ে বসে সময় কাটাতে হচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। ঘরে বাচ্চার জন্য কিছু নেই, এমনকি চুলা জ্বালানোর মতো অবস্থা নেই। আমার পরিবারে 9 জন মানুষ, ঘরে খাওয়ার কিছু নেই। একটু সবজি কিনবো সেই উপায়ও নেই, জানি না কিভাবে বাঁচবো। ভারতের বাণিজ্যিক রাজধানীতে উঁচু আধুনিক দালান কোঠার পাশে শত বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা ধারাভিকে বিবেচনা করা হয় এশিয়ার সবচেয়ে বড় বস্তি হিসেবে। স্লামডগ মিলিয়নিয়ার ছবির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া বস্তিটিতে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, শেষ করব করোনা আপডেট, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা প্রায় 1,75,000, আক্রান্তের সংখ্যা 24,81,287 জন। নতুনভাবে সংক্রমিত 74,712, 24 ঘন্টায় মারা গেলেন 5,405 জন। একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেলেন 1,939 জন। দেশটিতে মোট প্রাণহানি প্রায় 43,000। নতুনভাবে আরও 28,000-এর বেশি সংক্রমিত। মোট আক্রান্ত 7,92,759 জন। স্পেনে মৃতের সংখ্যা প্রায় 21,000, আক্রান্ত 2,210 জন। নতুন সংক্রমিত 1,536। একদিনে প্রাণহানি প্রায় 400। ইতালিতে একদিনে 454 জনের প্রাণহানি, মৃতের সংখ্যা 24,114 জন, আক্রান্ত প্রায় 1,81,228-এর মতো। নতুনভাবে আরও প্রায় 2,500-এর মতন শনাক্ত। ফ্রান্সে মোট মৃতের সংখ্যা 20,265 জন। একদিনে প্রাণ গেছে আরও 547। নতুনভাবে সংক্রমিত প্রায় 2,500। মোট আক্রান্ত 1,55,383। ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন 449 জন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা 16,509 জন। আক্রান্তের সংখ্যা প্রায় 1,25,000। নতুনভাবে সংক্রমিত হয়েছে 4,676। এই ছিল করোনা আপডেটে। ধন্যবাদ সবাইকে।